Hello students, welcome to Riser Physics classes. আজকে আমরা মেকানিক্সের সবথেকে দুটো টাফ টপিক যেগুলো একটা হচ্ছে রোলিং আর একটা হচ্ছে রিলেটিভ মোশন এর একটা আজকে আমরা পড়ব। আজকের আমাদের টপিক হচ্ছে রিলেটিভ মোশন, তোমরা থাম্বনেলে সেটা দেখেছো। তো রিলেটিভ মোশনকে আমরা বেসিক্যালি দুদিনে পড়ব বা দুটো লেসনে পড়ব। তো আজকে আমাদের সেটা ফার্স্ট লেকচার। তো ইন্ট্রোডাক্টরি আইডিয়াস, তার সাথে সাথে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব, এর অ্যাপ্রোচ কী সেগুলো আমরা দেখব। নেক্সট দিন আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেমস সলভ করব। তো ফার্স্ট অফ অল দেখো, যে আমরা জানি ফিজিক্সে যে কোনো মোশনই অ্যাবসোলুট নয়, এভরি মোশন ইজ রিলেটিভ টু অ্যানাদার কোঅর্ডিনেট সিস্টেম আর রেফারেন্স ফ্রেম। তো আমরা যাকে বলি যে মুভিং ফাস্টার, তো কার রেসপেক্টে ফাস্টার? তো এটা একটা কোশ্চেন যে কেউ যদি রিলেটিভলি অনেক স্লোয়ার স্পিডে যায় তার রেসপেক্টে মডারেট স্পিডকেও মনে হবে হায়ার স্পিড। আবার কেউ যদি অনেক ফাস্টার স্পিড নিয়ে যায় তার রেসপেক্টে আরেকটা ফাস্টার স্পিডকে ফাস্টার নাও মনে হতে পারে। সেখানে দেখতে হবে আমাকে যে কে মোর ফাস্টার। তো যে কোনো মোশনই আমরা দেখি না কেন সেখানে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম বা রেফারেন্স দরকার। আমরা যখন পৃথিবীর মোশনকে স্টাডি করি তার জন্য রেফারেন্স হিসেবে আমরা সূর্যকে বা কোনো স্টারকে বা অন্য কোনো প্ল্যানেটকে আমরা রেফারেন্স ধরতে পারি। আমরা পৃথিবীর মধ্যে যে সমস্ত মোশনগুলো স্টাডি করি, বাস, ট্রাম, ট্রেন, ট্রাক, এটসেট্রা এটসেট্রা, ইলেকট্রন, প্রোটন, সকলেরই একটা রেফারেন্স ফ্রেম আছে। দ্যাট ইজ একটা কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে অ্যাটাচড কোনো অবজেক্ট, সেটা হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম। এখন এই টপিকে আমরা যেটা পড়ব যে বেসিক্যালি সবগুলোকে আমরা দেখব না যে আরেকটা রেফারেন্স ফ্রেম স্ট্যাটিক বা স্টেশনারি আছে, তার রেসপেক্টে আরেকটা অবজেক্ট মুভ করছে। আমরা এখানে ধরবো যে দুটো অবজেক্টই মুভ করছে, একজনের রেসপেক্টে আরেকজনের ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন বা ডিরেকশন অফ মোশন এগুলো কেমন হয়। তো ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশনে আমরা যেটা দেখতে পাচ্ছি, introduction, the relative motion basically is the calculation of motion of an object with regard to some other moving object. That is important here. যে আমরা যার রেসপেক্টে মোশনকে স্টাডি করব সেই অবজেক্ট মানে যার রেসপেক্টে করছি, যার সাপেক্ষে করছি, সেও এক মুভ করছে নিজে। তো একটা মুভিং অবজেক্টের রেসপেক্টে আর একটা মুভিং অবজেক্টের মোশন কেমন হয় সেটাই হচ্ছে স্টাডি করা আমার এই চ্যাপ্টারের মেন অবজেক্টিভস। তো এইটুকু আমরা জানলাম যে কোনো মুভিং অবজেক্টের রেসপেক্টে আর একটা মুভিং অবজেক্টের ডিরেকশন অফ মোশন আর ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন কেমন হয়। তো এটাকে আমরা স্টাডি করতে গেলে, থিওরিটিক্যালি যদি আমরা স্টাডি করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে ইকুয়েশনটাকে ফর্ম করে নিতে হবে যে কীভাবে স্টাডি করব, মানে আমাদের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত রিলেটিভ মোশনকে স্টাডি করতে গেলে। তো তার আগে যেহেতু রিলেটিভ মোশনকে স্টাডি করতে গেলে আমার ভেক্টর অ্যালজেব্রার দরকার হয়, এবং স্পেশালি আর মোর স্পেসিফিক্যালি যদি আমি বলি সেখানে আমার যে ভেক্টর সাবট্রাকশান, ভেক্টর সাবট্রাকশানটা প্রত্যেকটা জায়গাতে লাগবে আমার এখানে রিলেটিভ মোশনকে স্টাডি করতে গেলে। তাই আমরা একবার, যদিও আমরা জানি সকলে যে ভেক্টর সাবট্রাকশান কীভাবে হয়, তবু আমরা একবার এখানে দেখে নেব যে ভেক্টর সাবট্রাকশানটা কী ছিল। তো ভেক্টর সাবট্রাকশন মিন একটা ভেক্টর থেকে আর একটা ভেক্টরকে সাবট্রাক্ট করা। দ্যাট ইজ, ধরো সাপোজ একটা ভেক্টর তোমাকে দেয়া আছে বি, ওকে, আর একটা ভেক্টর দেয়া আছে এ। এখন তোমাকে বলা হলো যে বি থেকে এ কে তুমি সাবট্রাক্ট করো। তো বি থেকে এ কে যদি সাবট্রাক্ট করতে হয়, তো যেহেতু আমরা সাবট্রাকশনের ডিরেক্ট রুল জানি না, আমরা ভেক্টর অ্যাডিশন জানি, ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল বা পলিগন ল, তাহলে আমরা এটাকে ভেক্টর অ্যাডিশন ফর্মেও নিয়ে আসতে পারি। যেমন ধরো বি ভেক্টর প্লাস অফ মাইনাস এ ভেক্টর, এটা করতে পারি। তাহলে বি ভেক্টরের সাথে এ ভেক্টরের অপোজিট ভেক্টর দ্যাট ইজ মাইনাস এ ভেক্টরকে যদি অ্যাড করে দিই, কারণ ভেক্টর অ্যাডিশন আমরা জানি ট্রায়াঙ্গেল বা প্যারালেলোগ্রাম ল থেকে, তাহলে যে ভেক্টরটাকে সাবট্রাক্ট করতে হবে সেই ভেক্টরের অপোজিট ভেক্টরকে অ্যাড করে দাও, তাহলেই তোমার ভেক্টর সাবট্রাকশন বেরিয়ে গেল। ফর এক্সাম্পল, এখানে আমাকে দুটো ভেক্টর দেওয়া ছিল, একটা এ অ্যান্ড একটা বি। বলা আছে আমাকে যে বি মাইনাস এ ক্যালকুলেট করো। বি ভেক্টর থেকে এ ভেক্টর যদি মাইনাস করি আর সাবট্রাক্ট করি তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কোনটা। তো এখানে আমি কী করব, যে বি ভেক্টরের সাথে এ ভেক্টরকে মাইনাস না করে বি ভেক্টরের সাথে মাইনাস এ ভেক্টরকে অ্যাড করে দাও। তো
তাহলে মাইনাস এ ভেক্টর মিনস এ ভেক্টরের এক্স্যাক্টলি ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো দিস ইজ মাইনাস এ ভেক্টর। ওকে, তো এ ভেক্টরকে এখন আমরা ভুলে যাই যে এ ভেক্টর আমার এখন আর লাগবে না। ওকে, তো বি ভেক্টর মাইনাস বি এ ভেক্টর এই দুটোকে অ্যাড করা মানেই হচ্ছে বি মাইনাস এ ভেক্টরকে পাওয়া। তাহলে এখন দেখো আমি যদি এই ট্রায়াঙ্গেল প্যারালালোগ্রামটা আমি কমপ্লিট করে নিই, এই প্যারালালোগ্রামটা দিস ইজ এই প্যারালালোগ্রামটা যদি আমি এখন কমপ্লিট করে নিই, এই দিকটা বাদ দাও, এই একে নিয়ে আমি আর কাজ করছি না, কারণ মাইনাস এ ভেক্টরকে নিয়ে যেহেতু আমাকে কাজ করতে হবে, তাই আমি ওটাকে নিয়ে আর কাজ করছি না। তো এইখানে আমরা দেখছি যে দুটো ভেক্টর যেখানে কোয়েনসাইড করেছে ও পয়েন্ট, এই ও পয়েন্ট থেকে যদি আমরা একটা ডায়াগোনাল ড্র করি, যেটা এখানে ওপি ভেক্টর, এই ডায়াগোনালটাই হচ্ছে, দ্যাট ইজ ওপিটাই হচ্ছে আমার বি মাইনাস এ ভেক্টর। ওকে, তো আমি ওপিটা বের করবো কিভাবে? এখন দেখো আমার দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এইটা, দ্যাট ইজ 180 মাইনাস থিটা। ওকে, তাহলে আমার যেটা বি মাইনাস এ ভেক্টর, যেটা তার মড কত দাঁড়াচ্ছে, দ্যাট ইজ যেটাকে আমরা ওপি বলছি, মড অফ ওপি, সেটা দাঁড়াচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা না লিখে, এখন যেহেতু নতুন অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা, সো 180 মাইনাস থিটা লেখো অ্যান্ড রুট ওভার, দ্যাট ইজ এটা আমার দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস ab কস থিটা রুট ওভার। সো এইটা হচ্ছে আমার দুটো ভেক্টরকে সাবট্রাক্ট করলে তার রেজাল্ট। এর ডিরেকশন কোনটা, দ্যাট ইজ ওপি ভেক্টরের ডিরেকশন কোনটা? ফর এক্সাম্পল আমরা ধরলাম যে ওপি ভেক্টরের ডিরেকশন হচ্ছে বি ভেক্টরের সাথে আলফা, এই অ্যাঙ্গেলটা এইটা। সো আলফা আমাকে যদি ক্যালকুলেট করতে হয়, দ্যাট ইজ এখানে যদি ট্যান আলফা নিই, আমরা জানি কি যে যখন ট্যান বের করি আমরা, উপরে আমাদের থাকবে সাইন আর নিচে আমাদের থাকবে কস। তো অ্যাঙ্গেল কোনটা লিখব? অ্যাঙ্গেল আমরা ওখানে যেটা লিখেছি এই যে 180 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটাই এখানেও আমরা লিখব, দ্যাট ইজ 180 মাইনাস থিটা, এখানেও 180 মাইনাস থিটা। এবারে এ আর বিকে বসাবো। দেখো তুমি আলফা অ্যাঙ্গেলটা কার সাথে মেজার করা হয়েছে? আলফা অ্যাঙ্গেলটা মেজার করা হচ্ছে বি এর সঙ্গে, তো বিকে সেপারেট রাখো, বিকে আলাদা রাখো, এ কে সাইন অ্যান্ড কস দুজনের সাথে বসিয়ে দাও, যার সাথে অ্যাঙ্গেলকে আমরা ধরেছি বি ভেক্টর, সেই ভেক্টরটাকে একটু আলাদা রাখবো, আর এ কে রাখবো আমরা সাইন বা কস পার্টের সাথে, যার সাথে অ্যাঙ্গেল ধরা নেই। তো আমার বেসিক্যালি লাগবে তাহলে যে রেজাল্টেন্ট হিসেবে যেটা পেলাম, এই ম্যাগনিটিউডটা অ্যান্ড এই ট্যান আলফার ভ্যালুটা যেভাবে আমরা বের করলাম। ওকে, অ্যান্ড নেক্সট আমাদের এরপরে যেটা আসবে, যে যখন আমরা রিক্যাপিচুলেশন অফ শিখে গেলাম ভেক্টর সাবট্রাকশন, তো কেন আমরা রিক্যাপিচুলেট আরেকবার করলাম সেটা আমরা দেখে নিই। যে ম্যাথামেটিক্যাল আইডিয়া অফ রিলেটিভ ভেলোসিটি, এটাকে যদি বের করতে আমাদের হয়, তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম। তো এখানে আমার দুটো অবজেক্ট আছে, এখানে একটা এ অ্যান্ড এখানে একটা অবজেক্ট আছে বি। তো এ অবজেক্টের পজিশন ভেক্টর হচ্ছে আমার আর এ ভেক্টর, অ্যান্ড বি ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে আমার আর বি ভেক্টর। ওকে, দেন এর রেসপেক্ট বি কে, দ্যাট ইজ এ কে যদি আমি ধরে নিই যে আমার রেফারেন্স, আর বি এর মোশনকে আমি স্টাডি করতে চাইছি, তাহলে হেয়ার এ ইজ রেফারেন্স, and B is under observation. ওকে, দ্যাট ইজ যে অবজেক্টের রিলেটিভ মোশন বা মোশনকে আমি স্টাডি করতে চাইছি, দ্যাট ইজ মোশন অফ বি হ্যাজ টু বি ক্যালকুলেটেড।
সো আমি এখান তাহলে যে রেফারেন্স ফ্রেম আছে এ থেকে বি এর দিকে আমি দেখি, এ থেকে বি এর দিকে দেখলে যে ভেক্টরটা আসবে আমার সেটা হচ্ছে এইটি, দ্যাট ইজ আর বি কার রেসপেক্টে, এ রেসপেক্টে, এই ভেক্টরটি। ওকে, তাহলে এখানে আমরা যেটা আর বি এ পেলাম, আর বি এ, এই আর বি এটা কি না, পজিশন ভেক্টর অফ বি, পজিশন ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু এ। কেমন? তাহলে এখান থেকে দেখো আমি ট্রায়াঙ্গেল ল যদি লাগাই, আর এ ভেক্টর প্লাস আর বি এ ভেক্টর ইকুয়ালস টু অপোজিট সিকোয়েন্সে নেয়া থার্ড ভেক্টর আর বি, দ্যাট ইজ বি ভেক্টরের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু এ ইকুয়ালস টু এখানে দাঁড়াচ্ছে আর বি মাইনাস আর এ। তাহলে আমি এখানে কি পেলাম, যে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যার পজিশন ভেক্টর বা ভেলোসিটি ভেক্টর এটসেট্রা আমি ক্যালকুলেট করতে চাইছি, যার মোশন ক্যালকুলেশন হচ্ছে সে আগে বসবে। এখানে দেখো সে আগে বসেছে, সে আগে বসেছে, যার রেসপেক্টে বের করছো সে পরে বসেছে। লক্ষ্য করেছো যে বি এর রেসপেক্টে আর এর পজিশন ভেক্টর হচ্ছে আর বি মাইনাস আর এর, দ্যাট ইজ যাকে আমি অবজার্ভ করছি সে আগে, যা রেসপেক্টে অবজার্ভ করছি সে পরে। এইটা মাথায় রাখি যে যাকে অবজার্ভ করছি খুব স্বাভাবিক সে হচ্ছে মেন, আমার সে হচ্ছে হিরো, আর যা রেসপেক্টে করছি সে হচ্ছে ডিরেক্টর। ওকে, ডিরেক্টর কেমন দেখছে, তো আর বি এ মিনস এ রেসপেক্টে বি এর পজিশন ভেক্টর, সেটা আমরা কার সঙ্গে ইকুয়াল করছি, যে যাকে অবজার্ভ করা হচ্ছে সেই ভেক্টরটা তার পজিশন ভেক্টর মাইনাস যার রেসপেক্টে। এইটা শুধু মনে রাখবে, যার রেসপেক্টে তাকে মাইনাসে তুমি রাখবে। তো এই পর্যন্ত আমি যেটা পেলাম যে কারোর মোশনকে রিলেটিভিস্টিক্যালি বা রিলেটিভলি নয়, রিলেটিভলি যদি আমি স্টাডি করতে চাই তাহলে আমার কিন্তু দুটো অবজেক্ট লাগছে, যে মুভ করছে যাকে অবজার্ভ করা হবে আর যার রেসপেক্টে অবজার্ভ করা হবে, দুজন লাগছে। এবার এখানে তুমি লক্ষ্য করো যে যখন আমি একজনের রেসপেক্টে আরেকজনের পজিশন ভেক্টর বা ভেলোসিটি ভেক্টর বের করছি তখন কিন্তু দুটো ভেক্টরের সাবট্রাকশান এসে যাচ্ছে। তো এই জন্য আমরা একটু আগে ভেক্টর সাবট্রাকশানকে পড়লাম। যেমন এবারে আমি যে এই উপরের ইকুয়েশনটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে লেফট সাইডে আসবে আমার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ ইকুয়ালস টু ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। একইভাবে পজিশনের মতোই ভেলোসিটির পার্টটা হইলো, যার রেসপেক্টে বের করো তার ভেলোসিটি মাইনাসে থাকবে, যার ভেলোসিটি বের করো সে আগে থাকবে। ওকে, এবার আমরা যদি রিভার বোট প্রবলেমে আসি, রিভার বোট প্রবলেম খুব পরিচিত তোমাদের প্রবলেম, এটা তোমরা সকলে জানো, সমস্ত বই সমস্ত বোর্ড সমস্ত সিলেবাসেই যখনই রিলেটিভ মোশনের প্রসঙ্গ আসে রিভার বোট প্রবলেম আসবেই। তো রিভার বোট প্রবলেমের ক্ষেত্রে আমি ধরলাম যে একটা সাপোজ ধরো এটা একটা রিভার এবং রিভারের যে উইড সেটা হচ্ছে ডি ধরলাম। এবার রিভারের কারেন্টের যে ভেলোসিটি, রিভার কারেন্টের ভেলোসিটি দিলাম ভিআর, এবং দুটো অপোজিট ব্যাঙ্কে পয়েন্ট নিলাম আমি এ, এখান থেকে স্টার্ট হবে একটা বোটের জার্নি, আর অপোজিট এক্স্যাক্টলি অপোজিট ব্যাঙ্ক যেটা সেটা হচ্ছে আমার এটা বি। তো আমরা এ থেকে বিতে যেতে চাইছি। কেমন? এইবারে আমি কতভাবে যেতে পারি, এক হচ্ছে শর্টেস্ট টাইমে যদি আমি কভার করতে চাই, যে আমি এদিকের পাড় থেকে বা তীর থেকে ওপারের তীরে মানে এদিকের ব্যাঙ্ক থেকে রিভারের অপোজিট ব্যাঙ্কে যদি আমি পৌঁছাতে চাই, কীভাবে পৌঁছাতে পারবো আমি, যে একটা হতে পারে আমার কাছে অপশান যে আমি শর্টেস্ট টাইমকে বেছে নিলাম, যে সবথেকে কম কত সময়ে ওদিকে চলে যেতে পারি। আর একটা আসতে পারে আমি শর্টেস্ট পাথে যেতে চাইছি, কেমন শর্টেস্ট টাইমে নয়। তো
তো দুটোর ক্ষেত্রে আমার দুটো অ্যাপ্রোচ আলাদা হবে। তো প্রথমে ধরো এক্স্যাক্টলি অপোজিট ব্যাংকে যে পয়েন্ট আছে ওই ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করে আমি বোটকে চালালাম ভিবি ভেলোসিটি নিয়ে। তো রিভারের রেসপেক্টে আমি যদি ভিবি ভেলোসিটি নিয়ে চালাই তাহলে যখন আমি দুটোকে অ্যাড করব, দুটো নেট এফেক্ট আমি তৈরি করব, যে ভেলোসিটি অফ বোট অ্যান্ড ভেলোসিটি অফ রিভার কারেন্ট অ্যাড করার পর যখন একটা এফেক্ট বা এফেক্টিভ ভেলোসিটি পাবো, সেইটাই হবে আমার বাইরের কোনো গ্রাউন্ড ফ্রেম থেকে দেখা বোটের অ্যাকচুয়াল ভেলোসিটি। তো আমি সবার আগে এই ভেলোসিটিটাকে ভিবিটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিই। একটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার টু দি রিভার কারেন্ট, দ্যাট ইজ এই দিকে ভিবি কস থিটা, অ্যান্ড অ্যানাদার এই দিকে ভিবি সাইন থিটা। ওকে, এইবারে প্রশ্ন হচ্ছে যে আমার প্রথম যে কেস স্টাডি, যে শর্টেস্ট টাইমে আমি পৌঁছাতে চাইছি। তো এইখানে দেখো যে ভিবি কস থিটা যে পার্টটা আছে, মানে বোটের ভেলোসিটির যে কম্পোনেন্টটা আছে পারপেন্ডিকুলার টু দি রিভার কারেন্ট, লম্ব দিকে যেটা আছে, এই ভিবি কস থিটাটাই কিন্তু নদী পার হতে সাহায্য করছে আমাকে। কেমন? তাহলে আমি ভিবি কস থিটা যেহেতু এফেক্টিভ ভেলোসিটি টু কভার দি রিভার, দেয়ারফর টাইম রিকোয়ার্ড হচ্ছে আমার ডেপথ বা উইথ ডিভাইডেড বাই ভেলোসিটি কম্পোনেন্ট, দ্যাট ইজ ভিবি কস থিটা। ওকে, তো এখন দেখো যদি আমি শর্টেস্ট টাইম চাই তাহলে আমাকে টিটাকে মিনিমাম হতে হবে। টি যদি মিনিমাম হতে হয় তাহলে এই ডিনোমিনেটারে যেটা বসে আছে কস থিটা, এইটাকে ম্যাক্সিমাম হতে হবে। নিচের যে কস থিটা পার্টটা, যে অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করতে পারি, কারণ বোটের ভেলোসিটিটাকে আমি চেঞ্জ করতে পারবো না, ম্যাক্সিমাম তার একটা রে আছে, এফিসিয়েন্সি আছে ইঞ্জিনের। তো আমি কস থিটাটাকে চেঞ্জ করতে পারি যে আমি কোন দিকে চালাবো। তো কস থিটাটাকে আমি যদি ম্যাক্সিমাম করতে চাই, দ্যাট ইজ কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু তোমরা জানো, সেটা হচ্ছে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। কখন? যখন থিটা 0 ডিগ্রি, দ্যাট ইজ এবি বরাবর, এবি লেংথ বরাবর যদি আমি কোনো বোটকে চালাই, একদম আড়াআড়ি যদি নৌকাকে চালাই বা বোটকে চালাই, তাহলে কিন্তু আমি মিনিমাম টাইমে পৌঁছাবো। এবং সেই মিনিমাম টাইমটা কত হবে? সেটা হবে ডি বাই, ওখানে ভিবি কস থিটা ছিল, কস থিটা তো 1 হয়ে গিয়েছে, এখন শুধু ডি বাই ভিবি। এই ভেলোসিটি, এই টাইম নিয়ে আমি নদীকে পার হতে পারবো সব থেকে কম সময়। সো এইটাই হচ্ছে আমার মিনিমাম টাইম, যেটা নৌকাটাকে পার হতে, এই আমার রিভারকে ক্রস করতে লাগবেই। এবং তখন তুমি নৌকো যে চালাচ্ছ তার ডিরেকশনটা কোনটা? একদম আড়াআড়ি, দ্যাট ইজ এ থেকে বি পর্যন্ত যে লেংথটা গেছি ওই বরাবর, এবি বরাবর। কেমন? কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমি যখন নৌকা চালাচ্ছি আড়াআড়িভাবে, অর্থাৎ এ থেকে বি দিকে মুখ করে চালাচ্ছি, তখন রিভারের যে কারেন্টের যে ভেলোসিটি আছে, স্রোতের বেগ, সে কিন্তু নৌকাকে ডান দিকে কন্টিনিউয়াসলি ঠেলতে থাকবে, টানতে থাকবে ডান দিকে। তো নৌকাটা আলটিমেটলি আমি যদি এই বরাবর চালাতে থাকি, এইভাবে ডিরেক্ট এ থেকে বি এর দিকে যদি আমি চালাতে থাকি, তাহলে যেহেতু এদিকে একটা ভিআর আছে স্রোতের ভেলোসিটি, তাহলে নৌকা কিন্তু আমার এই দিকে টানা হয়ে যাবে। তাহলে আমার এই বরাবর কিন্তু একটা এক্স ড্রিপ চলে আসবে, মানে নৌকা ডান দিকে কিন্তু সরে যাবে। তো আমি ড্রিপটা তাহলে আমি কিভাবে পাবো? না, ড্রিপটা আমি এইভাবে পাবো যে ধরো এটা এক্স যেটা ধরেছি আমি, তাহলে আমার ড্রিপটা আসছে স্রোত বরাবর নেট ভেলোসিটি কত? স্রোত বরাবর ডান দিকের ভেলোসিটিটা বড় হচ্ছে, এই জন্য টেনে নিয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি চালাচ্ছি নৌকাকে সোজাসুজি, কেমন? কিন্তু ডান দিকে স্রোতের ভেলোসিটি থাকার জন্য নৌকাকে ডান দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে ডান দিকে যে টানা হলো এক্স পরিমাণ, সেটা কত? স্রোতের ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই এই যে টাইমটা তুমি পেলে, দ্যাট ইজ তোমার এখানে ভি আর ভেলোসিটি অফ রিভার
কারেন্ট মাল্টিপ্লাইড বাই ডি বাই ভিবি, এই পরিমাণ তুমি ওখানে একটা ড্রিফট পাবে, মানে ডান দিকে তোমার নৌকা সরে যাবে। তুমি এ থেকে এক্স্যাক্টলি বিতে পৌঁছাতে পারবে না, যদি টাইম তোমার মিনিমাম দরকার হয় তো। তাহলে যদি তুমি মিনিমাম টাইমে পৌঁছাতে চাও তাহলে তোমার টাইমটা হয়তো কম লাগলো অনেক, কিন্তু তোমার একটা ড্রিফট এসে, মানে তুমি একদম এক্স্যাক্টলি অপোজিট পাড়ে গিয়ে পৌঁছাতে পারবে না, তোমার এক্সপেরিমেন্ট সরে যাবে। এবার আমি পরেরটাই আসি, যে ক্রসিং দি রিভার ইন শর্টেস্ট পাথ। তাহলে এইটা যদি আমার রিভার হয় এবং এই পারে একটা পয়েন্ট যদি আমি নিই এ, এবং অপোজিট ব্যাংক যদি নিই আমি বি, তাহলে আমার শর্টেস্ট পাথ যেটা হবে সেটা হচ্ছে এ থেকে বি, এটা একদম ডিরেক্ট এ থেকে বিতে, এটাই হচ্ছে সব থেকে ছোটো পাথ। এদিকের ব্যাংক থেকে বা এদিকের তীর থেকে পাড় থেকে ওদিকের পাড়ে যাওয়ার ক্ষেত্রে সবথেকে ছোটো যে পাথ ট্রাভেল করতে হবে নৌকাকে, সেটা হচ্ছে একদম ডিরেক্ট এবি। তো নৌকা তখন আমি চালাবো কোন দিকে, যদি আমাকে এবিতে পৌঁছাতে হয়। নৌকাকে আমি আবার ধরলাম যে আমি নৌকাকে চালালাম এই দিক বরাবর, এই দিক বরাবর আমি বোটকে চালালাম অ্যাঙ্গেল থিটা। তো শর্টেস্ট পাথে যদি আমি যেতে চাই তাহলে আমার কিন্তু ডান দিক বা বাঁ দিক কোনো দিকেই কিন্তু সরা যাবে না। তাহলে এই ভিবির যে এই কম্পোনেন্টটা রয়েছে, যে ভিবি সাইন থিটা, সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এই ডান দিকে যে ভিআর আছে, ভেলোসিটি অফ রিভার, ভিআর দ্বারা। তার মানে আমার ভিআর আর ভিবি সাইন থিটা এখানে ব্যালেন্স হচ্ছে, বলে না ডান দিকে না বাঁ দিকে আমার নৌকা সরছে, নৌকা সোজা যাচ্ছে একদম এবি বরাবর। কারণ ভিবি কস্থিরা পার্টটা তো আছে, সেই ভিবি কস্থিরা পার্টটা নৌকাকে পার করা হচ্ছে এ থেকে বিতে এক্স্যাক্টলি অপোজিট ব্যাংকে। আর ভিআর আর ভিবি সাইন থিটা ব্যালেন্স হওয়ার জন্য না ডান দিকে না বাঁ দিকে আমার নৌকো সরছে। তাহলে কন্ডিশন কি, শর্টেস্ট পাথে যেতে গেলে যে ভিআরকে আমার ভিবি সাইন থিটার সঙ্গে সমান হতে হবে। তার মানে আমার এখানে সাইন থিটা যেটা, মানে যে অ্যাঙ্গেল আমাকে নৌকা চালাতে হবে সেই অ্যাঙ্গেলটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ভিআর বাই ভিবি। কেমন? তাহলে এখান থেকে একটা কস থিটাও আমি বের করে রাখি। কস থিটা আসছে আমার √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, দ্যাট ইজ ভিবি স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার এর √, ডিভাইডেড বাই ভিবি। টাইম কত লাগবে? তুমি তো ড্রিফট কোনো হলো না, তুমি তো একদম এক্স্যাক্টলি এ থেকে বিতে পৌঁছে গেল, তাহলে ড্রিফট হবে না, ডান দিক বা বাঁ দিক সরবে না। কেমন? এটা ফিক্স, তাহলে আমাকে এক্স বের করতে হচ্ছে না। কিন্তু তুমি যে একদম ডিরেক্ট অপোজিট ব্যাংকে যাচ্ছ তার জন্য টাইম কত, টাইমটা তো এখন মিনিমাম হচ্ছে না, টাইমটা আগের থেকে অনেক বেশি লাগবে। আগে যেটা লেগেছিল এখানে, এই যে লিখে রেখেছি আমি ডি বাই ভিবি, এর থেকে বেশি টাইম লাগবে। সেই টাইমটা কত? সেই টাইমটা হচ্ছে টি ইকুয়ালস টু ডেপথ বাই ভিবি cos theta। ওকে, তাহলে এখানে আমি বসাই cos theta আমি উপরে বের করে রেখেছিলাম এই জন্যই যে আমার এখানে একটা cos theta লাগবে। ভিবি cos theta এর ভ্যালু হচ্ছে √, ভিবি স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার ডিভাইডেড বাই ভিবি। ভিবি ভিবি কেটে গেল। ওকে, এই ভিবি কেটে দিলাম আমি। তাহলে আমার রেজাল্ট এলো কত, টাইম লাগছে নৌকোকে পার করতে √, ভিবি স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার। এটা হচ্ছে আমার এখন রিকোয়ার্ড টাইম নৌকাকে সরাসরি পার করতে। ওকে, তো এটা হচ্ছে রিকোয়ার্ড টাইম। তো দুটো আমি এখানে দিক দেখতে পেলাম, একটা হচ্ছে আমি নৌকা অপর ব্যাংকে নিয়ে যেতে চাই মিনিমাম টাইমে, তার জন্যে ড্রিফট পাবো আমি, একটা টাইমটা হয়তো মিনিমাম হলো ডি বাই ভিবি, কিন্তু ড্রিফট পাচ্ছি।
সেকেন্ডটাতে আমার কোনো ড্রিফট নেই, বাট এক্সট্রা টাইম লাগবে, এবং সেটা হচ্ছে এটা d/√r অফ ভিভি স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার, এই পরিমাণ টাইম আমার লাগবে। নেক্সট আমি যদি রেনম্যান প্রবলেমে আসি, যেটা আমাদের কাছে খুব পরিচিত একটা এক্সাম্পল অফ রিলেটিভ মোশন, যে একজন লোক যদি রাস্তা থেকে যায় হেঁটে, তোমাদের এক্সপিরিয়েন্স আছে যে যদি আমি দাঁড়িয়ে থাকি আর যদি এয়ার ফ্লো সেরকম না হয়, তাহলে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিরেকশানে বৃষ্টি পড়ার কথা। তাহলে যে ছাতা ধরবে, দেখো ফার্স্ট যে ছবিটা আছে আমার, সেটা ওই ডিরেকশানেই আছে, যেদিকে ভেলোসিটি অফ রেন আছে, দ্যাট ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ছাতা ওভাবেই ধরবে সে, নর্মাল ন্যাচারালি আমরা জানি আমাদের এক্সপিরিয়েন্স থেকে। যদি বাতাসে না বাঁকে, আমি ধরে নিচ্ছি এখানে এয়ারের এফেক্ট কোনো নেই, মানে এয়ার ফ্লোর কোনো এফেক্ট নেই উইন্ড ফ্লোর ক্ষেত্রে। বাট সেকেন্ড ছবিতে আমি দেখছি যখন লোকটা হাঁটা শুরু করলো এইদিকে, ধরো ও vm ভেলোসিটি নিয়ে হাঁটা শুরু করলো, তখন কিন্তু লোকটাকে ছাতাটা হেলাতে হলো। এখন প্রশ্ন হচ্ছে ছাতা হেলালো কেন? ওর রেসপেক্টে কি সত্যি বৃষ্টি এরকম কোনাকুনিভাবে ভার্টিক্যালের সাথে একটা ডিরেকশান থিটা অ্যাঙ্গেল নিয়ে আসছে যে ওকে এইভাবে ছাতা ধরতে হলো? তাহলে আমরা এখানে দেখি যে কীভাবে কোন ডিরেকশন ওর ছাতা ধরা উচিত, সেটা আমরা এবার দেখে নিই। আমরা যদি একটা ভেক্টর মেথডে করি, যে ইউনিট ভেক্টরের হেল্প নিয়ে যদি আমরা করি, তাহলে আমার এই উপর দিকটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এই দিকটা হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেট, দ্যাট ইজ এই দিকে হবে আমার আই ক্যাপ ভেক্টর ইউনিট ভেক্টর, অ্যান্ড এই দিকটা আমার থাকবে জে ক্যাপ ইউনিট ভেক্টর। তাহলে যার রেসপেক্টে বের করছি, কার রেসপেক্টে বের করবো না, লোকটা যেহেতু ছাতা ধরছে, লোকটার কেমন মনে হচ্ছে বৃষ্টি কোন দিক থেকে আসছে, তাহলে এখানে লোকটার রেসপেক্টে বেরোবে বৃষ্টির ভেলোসিটি। ওকে, তাহলে আমার এখানে দরকার কি, যে ছাতা কোন দিকে ধরবো সেই ডিরেকশানটা ডিফাইন করবে কে না, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। লোকটার রেসপেক্টে বৃষ্টি কোন দিক থেকে আসছে সেভাবেই সে ছাতা ধরবে। তাহলে আমি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান বের করি। একটু আগেই আমরা রিলেটিভ মোশন বের করতে শিখেছি। কার বের করছি এখানে রিলেটিভ মোশন? রেনের ভেলোসিটি, তাই তো? রেনের যে ভেলোসিটি তার, তাহলে তাকে আগে লিখি ভি আর। কার রেসপেক্টে বের করছি? লোকটা, দ্যাট ইজ ভি এম, যার রেসপেক্টে তাকে মাইনাস। ক্লিয়ার? তাহলে আমাকে অ্যাড করতে হবে কি, ভি আর এর সাথে মাইনাস ভি এমকে। তাহলে আমার এই দিকটা নিচের দিকে পড়ছে ভেলোসিটি অফ রেনের ডিরেকশান, যেহেতু নিচের দিকে বৃষ্টি পড়ছে, এইটা হচ্ছে আমার ভি রেন, আর লোকটা ডান দিকে যাচ্ছিল এইদিকে ভি এম নিয়ে, কিন্তু আমার এখানে আছে অ্যাড কাকে করব, ভি আর এর সাথে মাইনাস ভি এমকে অ্যাড করবো। তাহলে মাইনাস ভি এম মিনস এইদিকে নিয়ে আসো ভি এমকে উল্টা দিকে, তাহলে এইটা হয়ে গেল মাইনাস ভি এম। তাহলে এখন আমার এটা হচ্ছে ভি আর, যেটাকে আমি যদি ভেক্টর ফর্মে লিখি, দ্যাট ইজ আমার ভি আর ভেক্টর ইকুয়ালস টু ভি আর অফ মাইনাস জে ক্যাপ। আর লোকটার ভেলোসিটি যদি লিখি ভি এম ভেক্টর, তাহলে লোকটা হচ্ছে ডান দিকে যাচ্ছে যেহেতু, তাহলে ভি এম প্লাস আই ক্যাপ। ওকে, তো এই দুটোকে যদি আমি ভেক্টরিয়াল অ্যাড করি, তাহলে আমার প্যারালেলোগ্রাম কমপ্লিট করার পর দেখছি যে ডায়াগোনালটা হচ্ছে এইটা, দ্যাট ইজ এইটা হচ্ছে আমার ভি আর এম এর দিক, ভি আর এম, এইটা এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে ভি আর এম দেখলাম যে ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল করে আসছে, সুতরাং লোকটা নিজেকে প্রোটেক্ট করার জন্য এই বরাবরই কিন্তু ছাতাটাকে ধরবে। লোকটি যদি নিজেকে বৃষ্টি থেকে বাঁচাতে চায়, তাহলে ওকে কিন্তু এই দিকেই ছাতাটাকে ধরতে হবে। সেই অ্যাঙ্গেলটা কত? তাহলে এই ভেক্টরটা হচ্ছে ভি আর এম, ভি আর, আর এটা হচ্ছে ভি এম। তাহলে ভার্টিক্যালের সাথে যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে ট্যান থিটা সমান কত আসবে? ট্যান থিটা ইকুয়ালস টু ভি এম বাই ভি রেন। এইটি হচ্ছে তোমার অ্যাঙ্গেল উইথ দি ভার্টিক্যাল, যে অ্যাঙ্গেলে লোকটাকে ছাতা ধরতে হবে। তো এইরকম ডায়াগ্রাম এঁকেও তুমি করতে পারো, অথবা এইখানে একদম যদি ডিরেক্ট এই ভেক্টর ফর্মগুলোকে তুমি বসিয়ে দাও। এখানে ভিআর কী ছিল, ওখানে হচ্ছে ভিআর এর ভ্যালু হচ্ছে ভিআর মাইনাস জে ক্যাপ,
ভিআর মাইনাস জে ক্যাপ মাইনাস দিয়ে ভিএম ভেক্টর মিনস ভিএম আই ক্যাপ। তো এখানে আমি মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে আমার আসছে ভিআর জে প্লাস ভিএম আই। তাহলে যখন আমরা ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করি, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ধরা আছে না, ভার্টিক্যালটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল ইজ কত হবে ভি এক্স কম্পোনেন্ট ডিভাইডেড বাই ভি ওয়াই কম্পোনেন্ট। যার সাথে অ্যাঙ্গেল ধরবে তুমি, যে ভেক্টরের সাথে মানে যে ডিরেকশানের সাথে, সেই কম্পোনেন্টটা নিচে থাকবে তোমার। ওকে, আমরা ওয়াইয়ের সাথে ধরেছি, তাহলে ভি ওয়াইটা নিচে থাকবে, ভি এক্সটা উপরে থাকবে। ভি এক্স মিনস আই কম্পোনেন্ট যেটা মানে ভিএম, তাহলে ওখানে বসাও মাইনাস ভিএম, কারণ সামনে একটা মাইনাস আছে, মাইনাস ভিএম। আর নিচে আসবে ওয়াই কম্পোনেন্ট মানে যে কম্পোনেন্টটা, যে কম্পোনেন্ট হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর, তাহলে সেখানে আছে মাইনাস ভিআর। তাহলে এখানে আমরা কোনো ছবিই আঁকলাম না, তাহলে ভিএম বাই ভিআর, দেখো একদম এক্স্যাক্টলি সেম এটা আর এটা। সো আই ক্যাপ জে ক্যাপ দিয়েও তুমি নিউমেরিক্যাল করতে পারো, বা যদি তুমি ভালো ডায়াগ্রাম আঁকতে পারো, ভেক্টর আইডিয়া থেকে ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে তুমি ডায়াগ্রাম এঁকেও নিউমেরিক্যাল সলভ করতে পারো, যেটা তোমার কাছে কনভেনিয়েন্ট মনে হয় সেটা নিয়ে করবে। তবে আমি তোমাকে প্রেসক্রাইব করব যে তোমরা আই জে কে এই ক্যাপ এগুলোকে ব্যবহার করে নিউমেরিক্যাল করার জন্য চেষ্টা করবে, তাতে তোমাদের সময় অনেক সেভ হবে এবং অনেক বেশি অ্যাকুরেট হবে, অর্থাৎ তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। তো নেক্সট আমরা দেখি যে যখন কোনো অবজেক্ট একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে যায়, তখন যেমন ফ্রি ফল যদি হয়, কোনো অবজেক্ট ছেড়ে দেওয়া হয়, তাহলে তারও কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থাকে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বলি, যার ভ্যালু জানো তোমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটাও কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। বা অন্য কোনো যদি হরাইজন্টাল প্লেনে যদি কেউ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে যায়, তার ক্ষেত্রে একটা সেট অফ রিলেশন তুমি জানো যে ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এস, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা এটসেট্রা তোমরা জানো। বাট যখন রিলেটিভ মোশনের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে ইকুয়েশনকে, তখন কিন্তু তোমরা এটাকে এইভাবে ইউজ করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ভি রিলেটিভ ইকুয়ালস টু ইউ রিলেটিভ প্লাস এ রিলেটিভ ভেক্টর ইন্টু টি। অ্যাকচুয়ালি এটাকে লেখা হয়েছে কিসের পথ থেকে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা তোমরা জানো। তো এইগুলোতে সব ভেক্টরগুলোতে রিলেটিভ লাগিয়ে দেওয়া হয়েছে, ভিগুলোতে রিলেটিভ, ইউগুলোতে রিলেটিভ, এ অ্যাক্সেলারেশনের রিলেটিভ, সবই রিলেটিভ। একমাত্র টাইমটা যেহেতু রিলেটিভলি ভ্যারি করে না, অ্যাটলিস্ট যখন সেটা রিলেটিভিস্টিক্যালি ইনভ্যারিয়েন্ট ভ্যারি যদি না করে, দ্যাট ইজ খুব হাই স্পিড যদি না হয়, দ্যাট ইজ কম্পেয়ার টু স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, এরকম যদি না হয়, তাহলে কিন্তু আমরা টাইম সেখানে ভ্যারি করে না, দুটো রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে ধরে নেব আমরা। তো সেই জন্য টি এর আমরা রিলেটিভ টার্মটা লিখবো না, বাকি সবের রিলেটিভ টার্ম লিখবো। এস কীরকম তোমরা জানো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এস, এটসেট্রা এটসেট্রা। সো সব রিলেটিভ দিয়ে লিখবে এবং ভেক্টর সাইন দিয়ে লিখবে। তো একটা নিউমেরিক্যাল আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে কিভাবে তুমি খুব সহজে করতে পারো এই রিলেটিভ যে রিলেশনগুলো আছে সেগুলো ইউজ করে। যে ফিগার শোজ ইন দি সিচুয়েশান, দেখো একটা যে সামনে একটা গাড়ি যাচ্ছে যার ভেলোসিটি হচ্ছে v2, পেছনে একটা গাড়ি যাচ্ছে যার ভেলোসিটি হচ্ছে v1। ওকে, আর দুজনের মধ্যে ডিস্টেন্স যখন d, তখন পেছনের যে গাড়ি মানে এ গাড়িতে যে ড্রাইভার আছে সে লক্ষ্য করলো যে সামনের গাড়ি একটা আছে এবং আমার গাড়ির স্পিড অনেক বেশি, তো রাস্তা এতটাও চওড়া নয় যে ওভারটেক করে যেতে পারবো, তাহলে হয় ধাক্কা লাগবে, কলিশন হতে পারে, বা আমাকে ব্রেক করতে হবে এমনভাবে যেন আমি কোনোভাবে হলেও কলিশনকে অ্যাভয়েড করতে পারি, যাতে ধাক্কা না লাগে। তো তাহলে কী করবো, আসতে গেলে একটাই পাথ, যেহেতু সামনের গাড়িতে দেখতে পাচ্ছেন পিছনে কে আসছে, তো সে সেই জন্য ইউনিফর্ম যে ভেলোসিটি ভিতে চালাচ্ছিল v2-তে, সেই v2 ভেলোসিটি নিয়েই সে মুভ করছে। ওকে, অ্যান্ড পেছনের যে আছে সে তার ড্রাইভার দেখতে পেলো সাডেনলি সামনে যে v2 রিলেটিভলি কম ভেলোসিটি নিয়ে যাচ্ছে এবং আমার ভেলোসিটি অনেক বেশি, তাহলে আমাকে রিটার্ডেশন করতে মানে ব্রেকে পা দিতে হবে। তো রিটার্ডেশন করা মানে পেছন দিকে অ্যাক্সেলারেশন। তো এখানে দেওয়া আছে যে একটা অ্যাক্সেলারেশন দেওয়া হলো এ,
যাতে কোনোভাবে হলেও আমি অ্যাভয়েড করতে পারি। এখন দেখো এটাকে কোনোভাবে যদি অ্যাভয়েড করতে চাও তাহলে গাড়ি দুটোর পজিশন এরকম হবে যে যখন পেছনের গাড়িটা এক্স্যাক্টলি সামনের গাড়ির একদম গায়ে গায়ে চলে আসবে, কেমন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো এর V2 চেঞ্জ হয়নি, এতে দেখতেই পাচ্ছে না পিছনে কে আছে। সামনের জন এই পেছনের গাড়িটা যে সে রিটার্ডেশন করেছে, মানে ব্রেকে পা দিয়েছে, তার মানে তার স্পিড ক্রমশ কমবে। কত ছিল আগে V1, এক্স্যাক্টলি গায়ে গায়ে যখন চলে এলো এরও ভেলোসিটি কমে V2 হয়ে গেল। কেমন ছিল V1 এবং V1টা বড়, V1 গ্রেটার দেন V2, এই জন্যই কলিশন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, যে সামনে পেছনের গাড়িটা সামনের গাড়িকে ধাক্কা দিতে পারত, কিন্তু ব্রেকে পা দিয়ে দ্যাট ইজ রিটার্ডেড মোশন করে তার ভেলোসিটিটাকে কমিয়ে দিল। কমিয়ে কীভাবে করলো, এমনভাবে করলো যে দুজনে যখন ঠিক গায়ে গায়ে চলে আসবে তখন দুজনেরই ভেলোসিটি যেন সমান হয়ে যায়। সমান হলে কী লাভ হবে, এর পরের মোমেন্টে, যে মোমেন্টে দুজন একদম গায়ে গায়ে এবং দুজনের ভেলোসিটি V2, এর পরের মোমেন্টে কী হবে, এর ভেলোসিটি আরও কমবে, কারণ ব্রেকে তো পা দেওয়াই আছে, তাহলে V2 থেকেও কমে যাবে। আর সামনের গাড়ির ভেলোসিটি কত আছে, V2 কম আগের মতোই আছে, তাহলে সামনের যে গাড়িটা তার স্পিড বেশি হয়ে গেল, পিছনের গাড়ির ভেলোসিটি V2 থেকে আরও কমে গেল, তাহলে পিছনের গাড়িটা পিছনেই রয়ে গেল, সামনের গাড়িটা বেরিয়ে চলে গেল। বোঝা গেল? তাহলে কিছুটা দূরে গিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যখন দুজনেরই ভেলোসিটি সমান। ওকে, কিন্তু এটা কত দূরে গিয়ে হলো এই এত বড় ইকুয়েশন আমি লিখব না, নাহলে আমাকে লিখতে হতো কি, যে পেছনের গাড়িটা গেল এক্সট্রা ডি ডিস্টেন্স, সামনের গাড়িটা ধরা যাক গেল এক্স ডিস্টেন্স, আর পেছনের গাড়িটা গেল এক্স প্লাস ডি ডিস্টেন্স। এভাবে আমরা করব না, আমরা কোনটাকে ইউজ করব, একদম এই ইকুয়েশনটাকে ডিরেক্ট ইউজ আমরা করব। ওকে, তাহলে কার রেসপেক্টে লিখব, আগে লিখেই নাও তুমি যে কার রেসপেক্টে তুমি লিখতে চাইছো। আমরা লিখব ইকুয়েশন অফ বি উইথ রেসপেক্ট টু এ। ওকে, তাহলে ভি রিলেটিভ স্কোয়ার প্রথমে আছে, দেখো এইখানে এই ইকুয়েশনের লোকে, এইটাকেই আমি লিখছি এখানে এ রেসপেক্টে লিখছি, মানে এ থেকে দেখা হচ্ছে বিকে, কেমন। তাহলে ভি রিলেটিভ দেখো দুজনেরই V2 ভি মিনস ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, এই যে ইকুয়েশনটা এখানে ভি মিনস লাস্ট, তাই তো, যে ফাইনাল ভেলোসিটি। এখন দুজনেরই ফাইনাল ভেলোসিটি কত, V2, তাহলে প্রথমে বসবে বি এর ভেলোসিটি মানে V2 মাইনাস এর ভেলোসিটি, সেটাও V2 এর স্কোয়ার। বোঝা গেলে ভি রিলেটিভ স্কোয়ার কীভাবে আমি লিখলাম, যে বি এর ভেলোসিটি প্রথমে লিখবো, কারণ এর রেসপেক্টে লিখছি, কার লিখছি বি এর, তাহলে বি এর লিখছি সব বি এরগুলো আগে হবে, তাহলে এটা বি এর, এটা এ, কারণ দুজনেরই ফাইনাল ভেলোসিটি সেম, উপরের ছবিতে দেখা যেটা আমি এক্ষুনি ড্র করলাম, ইকুয়ালস ইউ রিলেটিভ, ইউ মিনস কি ইনিশিয়াল, ইনিশিয়াল মানে প্রথমে কার লিখবো, যার ইকুয়েশন লিখছি, মানে বি এর ইকুয়েশন, বি এর কত ছিল V2 ইনিশিয়াল ভেলোসিটি, তার V2 তো V2, ফাইনালও V2, ইনিশিয়ালি V2। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এর ভেলোসিটি লিখবো, এর ভেলোসিটি কত ছিল প্রথমে, এর ভেলোসিটি ছিল V1, দ্যাট ইজ V1 এর স্কোয়ার, মানে এটা হয়ে গেল ইউ রিলেটিভ স্কোয়ার, এই পার্টটা হয়ে গেল। এবারে পরের পার্ট প্লাস 2 এ রিলেটিভ। ওকে, এ রিলেটিভ মিনস কার আগে এ লিখবো না বি এর, সবই আগে বি এর লিখছি, বি এর অ্যাক্সিলারেশন কত 0, ও তো অ্যাক্সিলারেশন নেই, ও তো V2 ভেলোসিটি নিয়ে কন্টিনিউ যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন সামনে পিছনে কে, মাইনাস কার রেসপেক্টে করছিলাম এ রেসপেক্টে, তাহলে এর অ্যাক্সিলারেশন কত, এর অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস এ, মানে উল্টো দিকে দেওয়া হয়েছে ব্রেক, সো এটা হয়ে গেল প্লাস, মাইনাস মাইনাস মিলে প্লাস ইন্টু টি স্কোয়ার, সরি টি না, এখানে বসবে এস রিলেটিভ। এবার এস রিলেটিভ বলো তো কত, এস রিলেটিভ মিনস যে এ বিকে কোন দিকে যেতে দেখছে, এর রেসপেক্টে বি এর ডিসপ্লেসমেন্ট। দেখো যত গাড়ি এগিয়ে যাচ্ছে এর বি এর কাছে ক্রমশ, কারণ এর স্পিড বেশি তো এ ক্রমশ এগিয়ে যাচ্ছে বি এর দিকে,
তার মনে হবে কি, এ থেকে দেখলে মনে হয় যে বি ওর দিকে এগিয়ে আসছে, মানে পেছন দিকে ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটিটা অ্যাকচুয়ালি দাঁড়ায়, রিলেটিভ যে ডিসপ্লেসমেন্ট সেটা কত দাঁড়ালো, এতে আমি বসে আছি, আমি বুঝতে পারছি না আমার ডিসপ্লেসমেন্ট কী হচ্ছে, মনে হচ্ছে যে বি আমার দিকে আসছে, তাহলে বি এর ডিসপ্লেসমেন্ট পেছন দিকে, দ্যাট ইজ মাইনাস ডি। রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট না, কারণ বাইরে থেকে অঙ্কটাকে করাই হচ্ছে না, করা হচ্ছে এ গাড়িতে বসে বি গাড়ির ইকুয়েশন লেখা হচ্ছে। তাহলে আমার কত দাঁড়ালো, লেফট সাইডটা দাঁড়ালো 0, রাইট সাইডটা দাঁড়ালো v2 মাইনাস v1 এর হোল স্কোয়ার মাইনাস 2ad। তাহলে ডি এর ভ্যালু যেটা, যে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ ডি টু অ্যাভয়েড কলিশন, ডি এর ভ্যালু এখান থেকে দাঁড়াচ্ছে যে v2 মাইনাস v1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তো এটাই হচ্ছে তোমার ডি এর মিনিমাম ভ্যালু। তো এর থেকে যদি বড় হয় তাহলে খুবই ভালো, ধাক্কা লাগার অনেক আগেই, মানে অনেকটা ফাঁক থাকা অবস্থাতেই সামনের গাড়ি বেরিয়ে যাবে, পিছনের গাড়ি স্লো হয়ে যাবে। আর যদি এই ভ্যালু হয় একদম গায়ে লাগতে লাগতে কলিশন অ্যাভয়েড করা যাবে, কিন্তু যদি এর থেকে ছোট হয় তাহলে কিন্তু ধাক্কা লাগবে। দ্যাট ইজ, এটাই হচ্ছে ডি এর মিনিমাম ভ্যালু টু অ্যাভয়েড কলিশন। বোঝা গেল? নেক্সট আমরা আর একটা নিউমেরিক্যাল নিই। এ বোল্ট ইজ ড্রপড, বোল্ট মানে নাট বোল্ট, ইজ ড্রপড ফ্রম দ্য, এখানে হবে ফ্রম দ্য সিলিং অফ এ, এখানে একটু ভুল আছে, ফ্রম দ্য সিলিং অফ অ্যান এলিভেটর, এলিভেটর মিনস লিফট, একটা লিফট উপর দিকে উঠছিল, কত অ্যাক্সিলারেশন নিয়ে, এইখানে দেখো উইথ অ্যাক্সিলারেশন এ, কেমন, তাহলে অ্যাক্সিলারেশন এ নিয়ে লিফট উঠছে, এইটা হচ্ছে তোমার বোল্ট, এই ছাদ থেকে খুললো, এই বোল্টটা ছাদ থেকে খুলে গেল। আর এই লেন্থটা কত দেওয়া আছে এলিভেটর, যার লেন্থ দেওয়া আছে এখানে লক্ষ্য করো, হাইট অফ এলিভেটর লেন্থ হচ্ছে তোমার এল, দ্যাট ইজ এই লেন্থটা হচ্ছে এল, ওকে। অ্যান্ড এটা আপওয়ার্ড ডিরেকশনে উঠছে, যে লেখা আছে আপওয়ার্ড ডিরেকশন। তো এখানে দেওয়া আছে কি, বোল্ট ইজ ড্রপ ফ্রম দ্য সিলিং অফ অ্যান এলিভেটর মুভিং উইথ অ্যাক্সিলারেশন এ, আফটার হোয়াট টাইম, কত সময় পরে, দ্য বোল্ট উইল স্ট্রাইক দ্য বেস অফ দ্য এলিভেটর, দিস ইজ দ্য বেস অফ দ্য এলিভেটর, এটা তলাটা, এখানে কখন স্ট্রাইক করবে। এখন দেখো যে মোমেন্টে বোল্টটা খুলে গেল, সেই মোমেন্টে বোল্টেরও ভেলোসিটি দিকে ভি, আর এলিভেটরের যে বেস তারও ভেলোসিটি ভি, কারণ এলিভেটরের ছাদ আর যে বেস দুটোর ভেলোসিটি তো কনস্ট্যান্ট ওই মোমেন্টে মানে সেম, কনস্ট্যান্ট নয়, দুটো সেম, কারণ ও তো একটা রিজিড স্ট্রাকচার, তা রিজিড স্ট্রাকচার হলে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি ওই মোমেন্টে সেম। তাহলে যখন নাট খুলে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার সিলিংয়ের ভেলোসিটি যা, বেসেরও তা। এবার সিলিংয়েই লেগেছিল কে, নাট বোল্ট, তাহলে বোল্টের ওই মোমেন্টে ভেলোসিটি উপর দিকেই আছে, কিন্তু তাহলে বোল্ট আর তলা দুজনের ইনিশিয়াল ভেলোসিটি সেম, ওকে। তাহলে বোল্ট আর বেস দুজনের ইনিশিয়াল ভেলোসিটি সেম, এটা একটা আমি পেলাম। তাহলে এখানে আমি যদি তলাটাকে ধরি যে রেফারেন্স, এই তলা থেকে দেখা হচ্ছে, কাকে দেখা হচ্ছে, বোল্টকে, তাহলে বোল্ট হচ্ছে আমার এখানে অবজার্ভড, যে অবজারভেশনাল যে অবজেক্ট সেটা হচ্ছে বোল্ট, বোল্টকে স্টাডি করা হচ্ছে, বোল্টের মোশনে কার রেসপেক্টে, অ্যাবাউট দ্য বেস অফ দি এলিভেটর। তাহলে দুজনেরই ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি সেম, তাহলে দুজনের ইউ সেম থাকবে, তাহলে ইউ রিলেটিভ কত, দুটোই উপর দিকে আছে, ইউ রিলেটিভ হচ্ছে ভি মাইনাস ভি, দ্যাট ইজ 0, ওকে। দেন অ্যাক্সিলারেশন এ রিলেটিভ বেসের রেসপেক্টে বোল্টের, বোল্ট যখনই খুলে গেল তখন তো বোল্টে তো আর মেশিন লাগানো নেই, বোল্ট ফ্রি ফল, নিচের দিকে জিওর অ্যাক্সিলারেশন। তাহলে আমি যদি উপরটাকে প্লাস দিই আর নিচের দিকটাকে যদি মাইনাস দিই, তাহলে জি হবে মাইনাস আর অ্যাক্সিলারেশন এ হবে প্লাস, ওকে। তাহলে অ্যাক্সিলারেশন যখন আমি তৈরি করছি যে রিলেটিভ অ্যাক্সিলারেশন,
রিলেটিভ অ্যাক্সিলারেশন কীভাবে বের করো, যার অ্যাক্সিলারেশন যাকে অবজার্ভ করা হচ্ছে আগে তার অ্যাক্সিলারেশন, কাকে অবজার্ভ করা হচ্ছে, বোল্টকে, তাহলে বোল্টের অ্যাক্সিলারেশন কোন দিকে, নিচের দিকে মাইনাস জি। এবারে মাইনাস সাইন দিয়ে যার রেসপেক্টে বের করা হচ্ছে, কার রেসপেক্টে, বেসের রেসপেক্টে, কার, লিফটের যে বেস, এলিভেটরের যে বেস তার রেসপেক্টে, তার অ্যাক্সিলারেশন কোন দিকে, আপওয়ার্ড ডিরেকশানে, সেটা পজিটিভই আছে, তাহলে পজিটিভই থাক। তাহলে তুমি এখানে পেলে এ রিলেটিভ। এবার হচ্ছে এস রিলেটিভ, রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ বোল্ট উইথ রেসপেক্ট টু বেস। দেখো বোল্ট ছাড়া হচ্ছে কোথা থেকে, সিলিং, পড়ছে আলটিমেটলি কোথায়, বেসে, তাহলে উপর থেকে এল নেমে এলো। যদি আমি বেস থেকে দেখি তাহলে মনে হবে ছাদ থেকে খুললো বেসে এসে পড়লো, তাহলে মাইনাস এল। নিচের দিকে যেহেতু ডিসপ্লেসমেন্ট তাহলে মাইনাস এল, কারণ বেসের রেসপেক্টে কত হাইটে ছিল এল, পরে কমেছে, আস্তে আস্তে কমতে 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 বেসে এসে পড়েছে, জিরো হয়েছে, তাহলে পরে জিরো, প্রথমে এল, তাহলে জিরো মাইনাস এল, দ্যাট ইজ মাইনাস এল। এবার তুমি যে ইকুয়েশনটা একটু আগে ইউজ করেছিলে সেটাকে লিখে ফেলো, কত সময় পরে চেয়েছে, তাহলে এস রিলেটিভ ইকুয়ালস টু ইউ রিলেটিভ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, জানো তোমরা, তাহলে হাফ এ রিলেটিভ ইন্টু টি স্কোয়ার। এস রিলেটিভ কত, মাইনাস এল, উপরে বসিয়েছি, ইউ রিলেটিভ কত, জিরো, প্লাস দিয়ে হাফ, দেন তোমার এ রিলেটিভ কত, মাইনাস অফ মাইনাস জি মাইনাস এ, দ্যাট ইজ মাইনাস জি মাইনাস এ অ্যান্ড টি স্কোয়ার। তো এই দুপাশে মাইনাস মাইনাসগুলো কেটে দিলাম, তাহলে আমার টি কত দাঁড়ালো, টি হলো টোয়াইস এল বাই জি প্লাস এ এর রুট ওভার। তাহলে যে দেখো তোমার নাম্বার অফ ইকুয়েশন এবং নিউমেরিক্যাল যে কমপ্লেক্সিটি সেটা অনেক কমে যাবে তুমি যদি এই ইকুয়েশনগুলো লিখতে শিখো। যে রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মোশনকে স্টাডি করতাম, যদি ইকুয়েশনগুলোকেও রিলেটিভ ওয়েতে নিয়ে নিই, যে এস রিলেটিভ, ইউ রিলেটিভ, ভি রিলেটিভ, এগুলো যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমার নাম্বার অফ ইকুয়েশন বা নাম্বার অফ স্টেপস এগুলো কিন্তু কমে আসবে, অনেক সহজে তুমি ইউজ করতে পারবে ইকুয়েশনগুলোকে। কিন্তু তুমি যদি ধরতে যে বোল্ট এই যেহেতু অ্যাক্সেলারেশনে ছিল আমাদের লিফটটা, এবং যে মোমেন্টটা লুজ হলো বা খুলে গেল বোল্টটা, সেই সময় ওর ভেলোসিটি উপর দিকে ছিল, তাহলে বোল্টের কিন্তু মোশন হবে কীরকম, বোল্ট আগে উঠে যাবে, উঠে এরকম এসে নামবে, এইভাবে তারপর নামবে। যখন নেমে এলো তখন আমার এই যে বেস লাইন, এই বেসটা তখন এইখানে এসে পৌঁছালো। তাহলে আমাকে অনেক কমপ্লেক্স ওয়েতে মোশনকে স্টাডি করতে হবে, প্রথমে উঠবে, উঠে তারপরে নামবে, দ্যাট ইজ টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো বোল্টের আর কত ডিসপ্লেসমেন্ট হলো বেসের, সেইগুলোকে ক্যালকুলেট করে তোমাকে নিউমেরিক্যাল সলভ করতে হবে। কিন্তু আমি যদি ওটা না করে একদম ডিরেক্ট এই ইকুয়েশনকে ডিরেক্ট আমি ইউজ করি তাহলে কিন্তু আমার এই একটা স্টেপ এক, অ্যান্ড দেন সেকেন্ড স্টেপ দুই, সেকেন্ড স্টেপেই আমার নিউমেরিক্যাল এসে যাবে এবং কমপ্লেক্সিটি কম, ইকুয়েশন বড় হবে না, ইকুয়েশন ছোট হবে, ফলে সলভ করতেও তোমার টাইম অনেক কম লাগে। ওকে, তো তোমরা ভালো করে এটাকে প্র্যাকটিস করবে, রিলেটিভ মোশন যতটা আমি পড়ালাম, দেন এর যে আরও ডাইভার্স যে ডাইমেনশনস আছে, আরও কত কমপ্লেক্স নিউমেরিক্যাল হতে পারে সেগুলোকে আমরা পরের দিন লেসন 2তে বা লেকচার 2তে আমরা সেগুলো ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আগে দেখবে যে রিলেটিভ মোশন বেসিক্যালি কোন একটা মুভিং রেফারেন্স ফ্রেম থেকে আরেকটা রেফারেন্স ফ্রেমকে কীভাবে দেখা হয়। তো নিজেকে যদি বসিয়ে ফেলতে পারো যে যে রেফারেন্স ফ্রেম থেকে দেখাচ্ছে সেই ফ্রেমে তুমিই আছো, তাহলে নিউমেরিক্যাল ভাবা বা তাকে পিকচারাইজ করা অনেক ইজি। তো সবসময় চাইবে তোমরা এইভাবে যে যা রেসপেক্টে বের করছে সেখানে তুমি বসে যাও, তুমি বসে এবার দ্বিতীয় জনের মোশনকে স্টাডি করো, তাহলে কিন্তু খুব সহজে নিউমেরিক্যাল সলভ করা যায়। তো আমরা সবসময় চাইবো যে নিউমেরিক্যালগুলোকে কমপ্লেক্স ওয়ে থেকে কত সিম্পলেস্ট ওয়েতে নিয়ে আসা যায়, সিম্পলেস্ট আর সিম্পলার ওয়েতে যত নিয়ে আসতে পারবে তুমি, যত টাইম কনজিউম কমাতে পারবে, তত তোমার কম্পিটিটিভ এক্সামিনেশনে তোমার সাকসেস রেট বাড়তে থাকবে, কারণ অনেক কম সময় অনেক বেশি নিউমেরিক্যাল তোমাকে সেখানে সলভ করতে হয়। তো যদি টাইম ম্যানেজ করতে হয় তোমাকে তাহলে ডিফারেন্ট যে টিপসগুলো আছে, ট্রিক্সগুলো আছে, যে ওয়েগুলো আছে, যেগুলো আমরা বোর্ডস এক্সামিনেশনের নর্মাল ওয়েতে যেগুলো শিখে আসি আমরা কনভেনশনাল যে ওয়েগুলোতে, ট্র্যাডিশনাল ওয়েগুলোতে, সেগুলোর থেকে একটু সরে গিয়ে আমরা যদি অন্যভাবে সলভ করার চেষ্টা করি
তাহলে কিন্তু আমরা খুব সহজে যে কোনো নিউমেরিক্যাল অনেক অল্প সময়ের মধ্যে আমরা সলভ করে নিতে পারবো, আর সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা এখানে যেগুলো তোমাদের শেখানোর চেষ্টা করছি সেগুলো হচ্ছে যে কিভাবে তোমরা একটু অন্যভাবে ফিজিক্সকে শিখতে পারো, কিভাবে তোমরা তোমাদের প্রবলেম সলভিং এবিলিটিকে এনহ্যান্স করতে পারো, বাড়াতে পারো, কিভাবে তোমরা ফিজিক্সের নিউমেরিক্যাল করার ক্ষেত্রে যে তোমাদের জড়তা থাকে, যে ভীতি থাকে, যে ফিজিক্সের নিউমেরিক্যাল মানেই হচ্ছে কঠিন কিছু, এরকম কিছু নয়। তুমি যদি কোনো নিউমেরিক্যালকে ফিজিক্যাল একটা ইমেজ দিতে পারো, ফিজিক্যাল যদি ডায়াগ্রাম দিতে পারো, যদি বুঝতে পারো কোথায় কী কী হচ্ছে, কার কী কী হচ্ছে, কার মোশন কীভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে খুব সিম্পল কোনো নিউমেরিক্যালকে পিকচারাইজ করা অ্যান্ড দেন ইকুয়েশন ফর্ম করা, দেন এক্সিকিউট করা, দেন সলভ করা। তো প্রথমে হচ্ছে এক্সিকিউশনের অনেক আগে পিকচারাইজ করা, যে ফিজিক্যালি নিউমেরিক্যালকে দেখা যে কোথায় কী কী হচ্ছে, দেন তোমার পরিচিতি কী কী ইকুয়েশনস আছে তোমার জানা, এবং তুমি কিভাবে করবে, কোন ফ্রেম থেকে করবে। রিলেটিভ মোশনের ক্ষেত্রে সবসময় তুমি সেকেন্ড ফ্রেমে নিজে বসে যাও এবং রিলেটিভ যে ইকুয়েশনগুলো আছে সব ইউ রিলেটিভ, ভি রিলেটিভ, এইগুলো দিয়ে যে ইকুয়েশন আমি দেখিয়েছিলাম একটু আগে, সেগুলোকে যদি ইউজ করো অনেক তাড়াতাড়ি তোমরা নিউমেরিক্যাল সলভ করতে পারবে, তোমার টাইম সেভ হবে, তোমার নিউমেরিক্যালের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমবে, কারণ প্যারামিটার অনেক কম লিখতে হবে। আদারওয়াইজ তুমি অনেক নতুন নতুন প্যারামিটার নিয়ে আসে, তুমি এটা থেকে ওটাকে রিপ্লেস করবে, সেটা থেকে আরেকটাকে রিপ্লেস করবে, তারপর মেইন জায়গায় আসার চেষ্টা করবে, তাহলে কোনো না কোনো স্টেপে তোমার প্রবলেম হতে পারে। কিন্তু এখানে আমরা সেইগুলোই বসাচ্ছি যেগুলো একদম ডিরেক্ট নিউমেরিক্যালে দেওয়া আছে, সেই ফর্মেই তোমার ইকুয়েশন চলে আসবে, অন্য কোনো আলাদা প্যারামিটার ধরে তাকে কাটাকাটি করে এদিক ওদিক ছাটাছাটি করার কোনো প্রয়োজন নেই। তো তোমরা আমাদের ক্লাসগুলো মন দিয়ে দেখবে, কারণ অন্যদের থেকে আমরা একটু অন্যভাবে তোমাদের শেখানোর চেষ্টা করছি বা করি। রাইজার ক্লাসেসের সমস্ত ক্লাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, চারটা ক্লাসই আমাদের অন্যদের থেকে একদম ডিফারেন্ট, অন্যভাবে আমরা পড়াই, অন্য ওয়েতে পড়াই আমরা। তো একদম অ্যাডভান্সড লার্নিং যদি তোমরা অন্যান্য সাবজেক্টেও পেতে চাও, তাহলে তোমরা রাইজার ক্লাসে এসে ভর্তি হতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে ফিজিক্স সবথেকে কঠিন সাবজেক্ট, ফিজিক্স তো হয়ে যাচ্ছে, দেন ইটস ইউর চয়েস, তোমরা যদি এখান থেকে উপকৃত হও তাতেও আমরা খুশি। তোমাদেরকে ভালো জায়গায় প্রমোট করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে তোমরা শেখো, তোমরা এক্সিকিউট করো, তোমরা বড় জায়গায় পৌঁছাও, রিচ করো। তো তোমাদেরকে হেল্প করার জন্যে, তোমাদের পাথকে আরও স্মুথ করে দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো তোমরা ভালোভাবে শেখো, আমরা যেভাবে শেখাচ্ছি সেইভাবে করার চেষ্টা করো, দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলও বাড়বে, তোমাদের যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে সেটাও কমবে, কারণ ফিজিক্সের মতো একটা সাবজেক্টে যদি তোমরা টাইমকে কমিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সেটা অনেক বড় অ্যাডভান্টেজ একটা। আর তোমরা যদি রিকোয়েস্ট করো যে বোর্ড এক্সামের জন্য যে থিওরিটা আছে সেটাও লুসিডলি ওয়েতে, সিম্পলেস্ট ওয়েতে কীভাবে করা যায় শেখানো যায়, তাহলে আমরা এই চ্যানেলে না করে আমরা আইদার অন্য চ্যানেলে করে দেব, আমরা অন্য একটা শুধুমাত্র বোর্ডস এক্সামের জন্যে, আর এটা যেমন আছে। আর যদি দুটোকে হ্যান্ডেল করতে আমাদের সমস্যা হয় তাহলে আমরা এখানেই আলাদা করে থাম্বনেলে আমরা লিখে দেবো অনলি ফর বোর্ডস। তো তোমরা সেখান থেকেও আইডিয়া পাবে যেটা শুধু বোর্ডের জন্যই, এটা আমরা একবার দেখে নিই, তাহলে আমাদের কোনো টিউশন বা অন্য কিছু হেল্প নিতে হয়তো হবে না। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, তোমাদের জন্যেই আমাদের প্রচেষ্টা, তোমরা সফল হওয়া মানেই আমরা সফল হব। একজন স্টুডেন্টের সাকসেসই একজন টিচারের সাকসেস। তো আর কিছু বেশি পাওনার নেই, তোমরা সফল হও, সেটাই আমার সফলতা। আর রাইজারের যে এফোর্ট, সকলে মিলে যে সিদ্ধান্ত নিয়েছি, স্পেশালি ফিজিক্স দিয়ে স্টার্ট করা, বিশেষ করে নিট, যেই দুজনের ক্ষেত্রেই কমন আছে এমন একটা সাবজেক্ট যেটা সবথেকে কঠিন। তো এরকম একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, যেটা সবথেকে কঠিন সাবজেক্ট, কিন্তু নিট মানে মেডিকেল এন্ট্রান্স আর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দুটো ক্ষেত্রেই সেখানে একটা কমন সাবজেক্ট, সেই জন্য আমরা ফিজিক্স দিয়ে স্টার্ট করেছি। বাট তোমাদের যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমরা এরপর অন্যান্য ক্লাসগুলো ইউটিউবে ফ্রিতেই এভাবে দেবো। আদারওয়াইজ তোমরা আমাদের অ্যাপের থ্রু দিয়ে সমস্ত ক্লাস পেতে পারো। আমাদের নিজস্ব যে অ্যাপ আছে, তোমরা এতে প্লে স্টোরে গিয়ে রাইজার ক্লাসেস নামে দেখতে পাবে, ডিফারেন্ট অ্যাপ আছে, 3-4খানা অ্যাপ, কতগুলো ক্লাসের, কোনোগুলো অনলাইন টেস্টের। তো তোমরা সেখান থেকে অ্যাক্সেস করতে পারো ক্লাসগুলোকে। তো যাই হোক, রাইজার ক্লাসকে প্রমোট করার জন্য নয়, তোমাদের প্রমোশনের জন্যই সব কিছু করা। তোমরা সফল হলে, যেভাবেই হোক তোমরা সফল হলেই আমরা খুশি। তোমাদের সফলতায় আমাদের সফলতা। তো তোমরা সকলে ভালো থেকো,
সাবধানে থেকো। আর তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সমস্ত নিউমেরিক্যালগুলোকে বা টপিকগুলোকে পরপর আনবো। আর তোমাদের যদি রিকোয়েস্টের প্রবলেম থাকে, যে প্রবলেম তোমাদের সলভ হচ্ছে না কিছুতেই, কোনো জায়গায় পাচ্ছ না, তোমরা নিউমেরিক্যাল পাঠাতে পারো আমাদেরকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে দিয়ে দিচ্ছি তোমাদের। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নিউমেরিক্যাল, অথবা আমাদের যে কমেন্ট সেকশান আছে সেখানেও তোমরা করতে পারো। এটা রাইজারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। আরও একটা আছে, বাট এটা ইনিশিয়ালি তোমাদের দিয়ে রাখলাম। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে পরপর আমরা আরও ক্লাস আপলোড করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যেভাবে তোমরা পড়তে বা শিখতে অভ্যস্ত তার থেকে একদম আলাদাভাবে আমরা করি। অনেক কম সময়ের মধ্যে অনেক কিছু টপিক সহজে শেখানো যায়। তো সেই জন্যে আমরা সেভাবেই করেছি, যেভাবে আমাদের আগের ছাত্রছাত্রীরা সফল হয়ে আসছে। আইআইটি বা বিভিন্ন রিসার্চ ফিল্ড বা মেডিকেল, ইভেন আমাদের স্টুডেন্টরা দিল্লি এমসিও আছে, জিপমার পেয়েছে, মৌলানা আজাদ মেডিকেল কলেজে আছে, আইআইটিএন আছে। তো ন্যাচারালি আমাদের কাছে অভিজ্ঞতাও অনেক আছে কীভাবে আমরা তাদের ট্রেন্ড করেছি। তো তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো, তবে সাবস্ক্রাইব করতে চ্যানেল একদমই ভুলবে না। আর বেল বাটনও তোমরা প্রেস করে রাখবে, যাতে যখনই আমাদের ক্লাস আসে সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে সেই ক্লাসটা পৌঁছে যায় এবং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই ক্লাসটা যেন দেখে নিতে পারো এবং শিখতে পারো। ওকে, তো নেক্সট ক্লাস এই রিলেটিভ মোশনের সেকেন্ড পার্ট আসা অবধি তোমরা ওয়েট করো। খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো ক্লাস করে। আর এই ক্লাসটা ততক্ষণ দেখো। টিল দেন, গুড বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।